আসসালামু আলাইকুম। দুঃখিত, আমার এখানে ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, তাই অন টাইমে লাইভে আসতে পারিনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকের মতো আজকেও লাইভে চলে আসলাম। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব অলরেডি আমি লিখে দিয়েছি লাইভে। সেগুলো হচ্ছে আমরা কিছু আদব কায়দা নিয়ে কথা বলবো, ইংরেজিতে কিভাবে আদব কায়দা প্রকাশ করতে হয়। তারপর হচ্ছে আমরা ডাব্লিউএস কোয়েশনস নিয়ে আলোচনা করব, যে আমরা কীভাবে প্রশ্ন করব। কারণ যেহেতু আমাদের এই লাইভে ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশে আমরা যদি কথা বলতে চাই তখন আমাদেরকে প্রশ্ন করতে হবে। আর প্রশ্ন করার জন্য অবশ্যই আমাদেরকে প্রশ্নবোধক ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ডসগুলো শিখতে হবে। পাশাপাশি আমরা হচ্ছে আজকে টেন্স নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে আপনারা জানেন যে ইংলিশে একটা কথা আছে যে টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। যেহেতু টেন্স ইংরেজি ভাষার প্রাণ, সেই কারণে আমরা আজকে টেন্স নিয়ে একটু আলোচনা করব। পাশাপাশি পরে আমরা কি করব, কিছু ভার্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ সাধারণ কথাবার্তা বলার জন্য আমাদের যে কিছু ভার্ব প্রয়োজন হয়, সেই ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভার্ব মানে কি? ক্রিয়া বা করা, যাওয়া, খাওয়া, পড়া, এই জাতীয় শব্দগুলো নিয়ে শুধুমাত্র 10টা ওয়ার্ড, অর্থাৎ প্রতিদিন আমরা 10টা করে ভার্ব শিখব, যাতে আমরা আমাদের কথা বলার সময় ভোকাবুলারি স্ট্রং করতে পারি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। গতকালকে অনেকেই লাইভে জয়েন ছিল। যারা যারা লাইভে জয়েন হতে চান আমাকে ইনভাইট রিকোয়েস্ট দিবেন, আমি অ্যাকসেপ্ট করব। তাহলে আজকে শুরু করলাম। আচ্ছা, এখন আজকে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে কিছু আদব কায়দা, অর্থাৎ আদব কায়দার ইংরেজি হচ্ছে ম্যানার বা অ্যাটিটিউড। আমরা যখন কারো দৃষ্টি আকর্ষণ করতে যাব তখন আমরা কিন্তু কি বলবো? এক্সকিউজ মি বলবো। দেখবেন আমরা বাংলাদেশে অনেক কিছু করে ফেলি, কিন্তু আমরা কিন্তু কখনো এক্সকিউজ মি বলি না, এবং গায়ের জোরে অনেক সময় অনেক কিছু করে ফেলি। কিন্তু বিদেশিরা যদি ন্যূনতম একটু আওয়াজ করে তখনও কিন্তু তারা এক্সকিউজ মি শব্দটা উচ্চারণ করে। অর্থাৎ এটা হচ্ছে একটা ভদ্রতা। অথবা কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য বা আপনি একটু সাইড দিয়ে যাবেন, জায়গা নেই, তখনও আপনি বলতে পারেন এক্সকিউজ মি। ঠিক আছে, তাহলে এক্সকিউজ মি মানে হচ্ছে কারো দৃষ্টি আকর্ষণ করা। আমাদের টপিক এখন হচ্ছে আদব কায়দা বা ম্যানার্স বা এটিটিউড, এই বিষয়টা চলতেছে। আচ্ছা, তারপরে আমরা যদি কারো কাছ থেকে কোনো অনুগ্রহ পাইতে চাই তখন আমরা অবশ্যই প্লিজ বলবো। আমরা যদি সরাসরি বলি যে আপনার কলমটা একটু দেন, হ্যাঁ, গিভ মি ইউর পেন, তো এটা মোটামুটি একটা অড হয়ে যায়। কিন্তু আপনি যদি কাউকে বলেন যে প্লিজ গিভ মি ইউর পেন বা প্লিজ গিভ মি দ্য বুক, তখন এই যে প্লিজ বলার কারণে কিন্তু আপনি যাকে বলছেন সে তার কাছ থেকে কিন্তু আপনি একটা ফিডব্যাক পেতে পারেন। আচ্ছা, তাহলে প্লিজ, আচ্ছা প্লিজ আরেকটা জিনিস আমি বলে রাখি, প্লিজ কিন্তু একটা ভার্ব, যার অর্থ হচ্ছে সন্তুষ্ট করা। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি সন্তুষ্ট হয়েছি, আই হ্যাভ প্লিজড, ঠিক আছে, তাহলে আপনারা মনে রাখবেন প্লিজ একের সাথে হচ্ছে দয়া করা, অনুগ্রহ করা। আবার প্লিজ এইটা শব্দটা হচ্ছে একটি ভার্ব, যার অর্থ হচ্ছে সন্তুষ্ট করা। আচ্ছা, থ্যাংক ইউ সুব্রত ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য। আচ্ছা, তারপরে আসি, আমরা যদি কাউকে বলি যে একটু বুঝতে চেষ্টা করো বা একটু স্থির হও, হ্যাঁ, সাপোজ আমি যদি আমার বন্ধুকে বলি যে তুমি একটু বুঝতে চেষ্টা করো বা একটু স্থির হও, একটু ঠান্ডা হও, তখন কিন্তু আমরা কি বলি? কামন। এই কামন মানে হচ্ছে কি? একটু বুঝতে চেষ্টা করো, মানে আমাকে একটু বোঝার চেষ্টা করো, একটু ঠান্ডা হও, একটু স্থির হও, একটু শান্ত হও।
এই জাতীয় বোঝায়। তারপর হচ্ছে আমরা যদি মানুষকে প্রশংসা করতে চাই তখন আমরা তাদেরকে থ্যাংক ইউ বলবো, এটা নর্মাল। তো এটা আমি বলতেছি এই কারণেই যেহেতু এটা আদব কায়দার মধ্যে পড়ে, এগুলো সবাই জানে। তারপর সাপোজ আমি যদি একজনকে ধন্যবাদ দিই বা আপনাকে যদি কেউ একজন ধন্যবাদ দেয়, তখন আপনি কি বলবেন তাকে? তখন আমরা কিন্তু অনেক সময় বলি যে থ্যাংক ইউ টু। আসলে এই থ্যাংক ইউ টু না বলে আমরা যদি বলি ইটস অল রাইট, তাহলে কিন্তু বিষয়টা আরও ভালো দেখায়। ইটস ওকে, ইটস ফাইন, এগুলা কিন্তু আমরা বলতে পারি। তারপর আমরা যখন একটা ভুল করি বা কেউ যদি আমাদের সাথে ফোনে কথা বলে, তখন আমরা যদি ওই কথাটা না বুঝতে পারি বা যে কোনো বিষয় যদি আমরা না বুঝি, তখন কিন্তু আমরা বলবো যে আই বেগ ইউর পার্ডন। ঠিক আছে? শীতাব ভাই, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। I hope you are good. I'm just trying. Okay. তারপর আসেন, তারপর কি বলবো? আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি বলি যে সাপোজ আপনি কারোর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতেছেন, তখন কেউ যদি আপনাকে বলে যে আই অ্যাপ্রিসিয়েট বা থ্যাংক ইউ, তখন আপনি বলতে পারেন যে ইটস মাই প্লেজার, মানে এটা করে আপনি খুবই আনন্দ পাইছেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন আপনি কাউকে কোনো হেল্প করলেন, তখন তারা বারবার এই বিষয়টা উল্লেখ করে বললো যে সাপোজ করিম এই কাজটা করছে, তখন অথবা থ্যাংক ইউ দিছে আপনাকে, তখন আপনি বলতে পারেন যে নো মেনশন, মানে আমার থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই। অথবা আপনি কাউকে হেল্প করছেন, তখন আপনাকে যদি কেউ থ্যাংক ইউ দেয়, থ্যাংক ইউ ভেরি মাচ বা ইত্যাদি শব্দ বলে, তখন আপনি বলতে পারেন যে নো মেনশন, মানে এটা বলার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি কোনো ভুল করি, তখন কিন্তু আমাদের উচিত, আমরা কিন্তু সহজে বলি না, কিন্তু আমাদের উচিত আমরা ভুল করলে একদম অপারগতা প্রকাশ করে, মানে খুব দ্রুত বলে ফেলা যে আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, এটা আমরা বলার চেষ্টা করব। তারপরে হচ্ছে আরও কিছু আমি নোট করে রাখছিলাম, যেমন আমরা বলতে পারি আই অ্যাপোলোগাইজ, আমি দুঃখিত। তারপরে আমরা অনেক সময় কিন্তু বলি যে এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি কথার মানে হচ্ছে কি, যে আপনি ঠিকই বলেছেন বা আপনি ঠিকই ধরেছেন। থ্যাংক ইউ আবুজার গিফারি ভাই কমেন্ট করার জন্য, লাইভে আসার জন্য, থ্যাংক ইউ, মিস ইউ। যাই হোক, তারপরে আমরা আরও কিছু বলতে পারি যে আমরা যদি বলি যে তুমি কিন্তু আমাকে অবশ্যই ফোন করবে, তখন আমরা বলতে পারি যে অবভিয়াসলি, অবশ্যই, স্পষ্টত, এই জাতীয় শব্দ বলতে পারি। আমাদেরকে কেউ থ্যাংক ইউ দিলে আমরা বলতে পারি উইথ মাই গ্রেট প্লেজার। হ্যাঁ, এইগুলো বলতে পারি আমরা। আচ্ছা, বা উপহার দেওয়ার সময় বলতে পারি। ধরেন আপনি কোথাও যাচ্ছেন, এখন কেউ যদি আপনার আগে যাইতে চায়, তখন আপনি তাকে বলতে পারবেন যে আফটার ইউ, মানে আপনি আগে যান, আমি পরে যাচ্ছি। তারপরে আপনি যদি বোঝাইতে চান যে আপনি একবারে ঠিক বলছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আবুজার গিফারি ভাই, থ্যাংক ইউ। আমি আসলে সবসময় চেষ্টা করি হেল্পফুল থাকার জন্য, আপনাকে অনেক মিস করি। আচ্ছা, আমরা যদি এরকম একটা কথা বলতে চাই যে আপনি একেবারে ঠিক বলছেন, তখন আমরা কি বলবো, যে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা আমরা বলার চেষ্টা করব। আচ্ছা, পাশাপাশি বা আমরা অনেক সময় বলি যে আপনি খাঁটি কথা বলছেন, তখন আমরা বলতে পারি কি, যে ইউ আর পারফেক্টলি রাইট। তো এই হচ্ছে বিষয়। আর আমরা এগুলো হচ্ছে নর্মাল শব্দ, এগুলো হচ্ছে শিখে নেওয়া দরকার। আর এগুলো না শিখলেও সমস্যা নাই, একটা সময় ঠিকই সব কিছু ঠিক হয়ে যাবে। এখন পরবর্তী যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডগুলো নিয়ে কথা বলবো। কারণ আমরা যদি কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাদেরকে প্রশ্ন করা জানতে হবে। তা আমরা যদি প্রশ্নই করতে না জানি, তাহলে আমরা কথা বলবো কিভাবে, বা আমরা স্পোকেন ইংলিশ
এই জিনিসটা প্র্যাকটিসটা কীভাবে করবো, সেজন্য আমরা হচ্ছে অনেকগুলো ডব্লিউএস কোয়েশন ওয়ার্ডস কালেক্ট করছি। নর্মালি আমরা অনেকগুলো জানি, সবাই জানি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যেই শব্দগুলো গঠিত হয় এবং যেগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়, ওই জাতীয় কিছু শব্দ আমরা এখন প্র্যাকটিস করব, জাস্ট প্র্যাকটিস। তারপরে আমি টেন্সে যাব এবং টেন্স আমি অনেক চমৎকারভাবে খুবই সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দিব। যারা যারা আমার লাইভটি দেখছেন আশা করি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। কেউ যদি লাইভে আসতে চান আমার সাথে, তাহলে আমাকে ইনভাইট দিবেন, আমি অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এখন আমরা যদি ডব্লিউএস কোয়েশন ওয়ার্ডগুলো নিয়ে বলি, ফর এক্সাম্পল, যেমন প্রথমেই আমরা বলতে পারি যে ডব্লিউএস কোয়েশন ওয়ার্ড, প্রথমে আমরা বলতে পারি যে সাপোজ হো। হো, এই হো মানে হচ্ছে কে। এই যে হো, এটা কিন্তু আবার একটা শুদ্ধ উচ্চারণ আছে। যখন আমরা বলি ও আর ইউ, তো আমরা ওই দিকে যাব না, আমরা শুধু এখন ইংরেজি শেখার চেষ্টা করব। নর্মালি বাংলাদেশে যেভাবে সবাই বলে এভাবে শেখার চেষ্টা করব। তারপরে আমরা কোনো এক সময় সুযোগ করে একদম শুদ্ধ ইংরেজিতে চলে যাব, যেটাকে বলে ফোনেটিক্সের মাধ্যমে ইংলিশকে ব্রিটিশদের মতো বা আমেরিকানদের মতো শুদ্ধ করে নাও। এটা আমরা পরে দেখব। তো ফর এক্সাম্পল, আমরা যদি বলি WHO, হো, হো মানে হচ্ছে কে, হোয়াট মানে কি। এখন এই যে হো, এই হো দিয়ে কিন্তু আর একটা বাংলা বোঝায়। হো মানে কে, আবার হো মানে কারা। হ্যাঁ, এই হোয়াট, হোয়াট মানে কি, আবার এই হোয়াটের অর্থ হচ্ছে যা। ফর এক্সাম্পল, আমরা যদি কাউকে প্রশ্ন করি যে হু আর ইউ, তুমি কে, তখন অন্যজন কিন্তু বলতে পারে যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, এভাবে বলতে পারে। আর এই যে হোয়াট মানে হচ্ছে কি, এবং এই হোয়াটের বাংলা কিন্তু আরেকটা আছে, এটা হচ্ছে যা। যেমন আমি যদি বলি যে, বা আপনি যদি বলতে চান যে তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখন আবার আমরা অনেক সময় বলি যে মনোযোগ দিয়ে শুনো আমি যা বলি। বিশেষ করে আমাদের শিক্ষকরা এক সময় বলতো যে মনোযোগ দিয়ে শুনো আমি যা বলি। তখন আমরা কিন্তু এইভাবে বাক্যটা বলি যে লিসেন টু মি হোয়াট আই সে, লিসেন টু মি হোয়াট আই সে। এই ডাব্লিউএস কোয়েশন, এটা আমি একটা কথা বলে রাখি, এই ডাব্লিউএস কোয়েশনস ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝখানে বসে, তখন ডব্লিউএস কোয়েশন ওয়ার্ড দিয়ে যখন আমরা বাংলা বলি, তখন কোর সাথে একার আকার আসে। কিন্তু এই ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝখানে বসে, তখন হচ্ছে উন্তস্থ জ, এই অক্ষরটা আসে। ফর এক্সাম্পল, যদি হোয়াট যদি বাক্যের মাঝখানে বসে, তখন হবে যা। তারপর WHEN, হোয়েন যখন বাক্যের মাঝখানে বসবে, তখন হবে যখন, এরকম। তো যাই হোক, তারপর আমরা আরও কিছু ওয়ার্ড দেখব। হোয়াই, কেন। হোয়াই অর্থ হচ্ছে কেন। তারপরে হোয়ার, কোথায়। হাউ, কিভাবে। তারপরে আমরা যদি বলি যে হাউ মাস, কতটুকু। হাউ মাস, কতটুকু। তারপর হচ্ছে হাউ মেনি, কতটি। হাউ মেনি, কতটি। তারপরে হচ্ছে হাউ লং, কতক্ষণ। হাউ অফেন, কতবার। থ্যাংক ইউ নাইম। হাউ অফেন, কতবার। তারপর হচ্ছে হাউ লং, কতক্ষণ। হাউ ফার, কত দূর। আপনারা যারা মনে করেন যে আপনাদের ইম্পর্টেন্ট বা প্রয়োজন এই ভিডিওটা দেখার, তারা দেখবেন এবং হচ্ছে খাতায় লিখে নেবেন। তারপরে হচ্ছে, যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল, আমি যদি বলি যে হাউ ফার, কত দূর। হাউ ফার, কত দূর। তুমি কত দূর যাও। হাউ ফার ডু ইউ গো, তুমি প্রতিদিন কত দূর যাও। হাউ ফার ডু ইউ গো এভরিডে, তুমি প্রতিদিন হেঁটে কত দূর যাও। হাউ ফার ডু ইউ গো এভরিডে বাই ওয়াকিং। এভাবে আমরা চাইলেই কিন্তু সেন্টেন্সকে বড় করতে পারি। ওগুলো আমি পরে আলোচনা করব, পরে দেখাবো। সিতাব ভাই, ফোনেটিক্স
তো একসময় অনেক ভালো পারতাম, এখন মনে হয় না এতটুকু পারি, কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। শুরু করলাম, সাপোর্ট দেন, ভালো ভালো কমেন্ট করেন, পাশে থাকেন। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে হুইচ, কোনটি, এটা যখন বাক্যের মাঝখানে বসবে তখন এর বাংলা হবে যেটি। আর নর্মালি আমরা বলতে পারি যে হুইচ এর বাংলায় হচ্ছে কোনটি বা যেটি বা যা। হোজ, হোজ মানে হচ্ছে কার। ফর এক্সাম্পল আমি যদি বলি হোজ পেন, কার কলম, হোজ বুক, কার বই। যেমন আমি যদি একটা বাক্য বলি যে তুমি কার বই পড়ো, হোজ বুক ডু ইউ রিড। তারপরে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি বলি যে কোনটির সাথে, তাহলে উইথ হুইচ, কার সাথে, উইথ হুম, কার আগে, বিফোর হুম, কার পরে, আফটার হুম। এই জাতীয় জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। বাই হুম, কার দ্বারা। তারপরে এরকম আরও আছে কিছু শব্দ, অ্যাবাউট হুম, কার সম্পর্কে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে তুমি কার সম্পর্কে কথা বলছো, অ্যাবাউট হুম ডু ইউ স্পিক, তুমি কার সম্পর্কে কথা বলো, তুমি কার সম্পর্কে কথা বলছো, অ্যাবাউট হুম আর ইউ স্পিকিং। আমরা এভাবে কিন্তু কথা বলতে পারি। তারপর হচ্ছে উইদাউট হুম, কাকে ছাড়া, উইথ হোয়াট, কিসের জন্য। যেমন ফর এক্সাম্পল বা ফর হোয়াট, কিসের জন্য, বা কি জন্যে তুমি এটা করছিলা, কি জন্যে সে এটা করছিল। ফর হোয়াট করিম, ফর হোয়াট ডিড করিম ডু ইট, কেন করিম এটা করছিল, কিসের জন্যে। আচ্ছা, তারপরে আরও কিছু ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ডস আছে যেগুলো আনকমন। যেমন হোয়াট এভার, যাই হোক না কেন। আমরা অনেক সময় কিন্তু বলি যে হোয়াট এভার, যাই হোক না কেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে হোয়াট এভার ইউ সে, তুমি যাই বলো না কেন, আই উইল গো টু ঢাকা টুডে, আই উইল গো টু ঢাকা বাই টুডে, আমি আজকের মধ্যেই ঢাকা যাব। অনেক সময় কিন্তু আমরা এগুলো বলি। হোয়াট এভার, যাই হোক না কেন। হোয়েন এভার, যখনই হোক না কেন। হু এভার, যেই হোক না কেন। তারপরে হুজ এভার, যারই হোক না কেন। হাউ এভার, যেভাবেই হোক না কেন, যতই হোক না কেন। হুইচ এভার, যেটি হোক না কেন। এই সমস্ত ডাব্লিউএস কোয়েশন ওয়ার্ডগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারি। আর পাশাপাশি আমরা আরও প্রশ্ন করতে পারি বি ভার্ব দিয়ে। বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারি। তারপর পাশাপাশি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে ডু, ডাজ। তারপরে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ, হ্যাজ দিয়ে প্রশ্ন করতে পারি। তারপর হচ্ছে ফিউচার টেন্সে আমরা প্রশ্ন করতে পারি শ্যাল, উইল দিয়ে। ফর এক্সাম্পল আমি যদি একটু বলি, যেমন আমি একজন স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তো এখানে এই যে বি ভার্ব এম আছে, এই এম দিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। যেমন আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, জাস্ট এমটাকে সাবজেক্টের আগে নিয়ে যাব। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম, যে প্রশ্ন করতে গেলে শুধুমাত্র ডাব্লিউএস কোয়েশন দিয়েই প্রশ্ন করা যায় না, বি ভার্ব দিয়েও প্রশ্ন করা যায়, ডু ভার্ব দিয়েও প্রশ্ন করা যায়, হ্যাভ ভার্ব দিয়েও প্রশ্ন করা যায়, পাশাপাশি মোডাল অক্সিলারিজ ভার্বগুলো দিয়েও প্রশ্ন করা যায়। এখন আপনারা বলতে পারেন যে মোডাল অক্সিলারিজ ভার্ব কোনগুলো। এগুলো হচ্ছে প্রথম ঠাড়া মুখস্থ করতে হবে। ফর এক্সাম্পল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখবেন। রাজীব ভাই, আপনার কথা মনে আছে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, লাইভে আসার জন্য। যাই হোক, এখন আমি হচ্ছে টেন্স নিয়ে একটু আলোচনা করব। তাহলে এখন টেন্সের একটা বিস্তারিত আমি আলোচনা করব। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, টেন্স, আমরা কিন্তু অনেকেই টেন্স সম্পর্কে জানি। টেন্সকে বলা হয় যে দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেন্স হচ্ছে ইংরেজি ভাষার
প্রাণ। এই টেন্স এর বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। তো কেউ যদি প্রশ্ন করে আমাকে যে হোয়াট ইজ টেন্স, তখন কিন্তু আমি নর্মালি বলতে পারি, যেহেতু টেন্স কাল বা সময়কে বোঝায়, তাহলে আমরা কিন্তু বলতে পারি টেন্স মিনস টাইম। মানে টেন্স মানে হচ্ছে কাল বা সময়। এবং এই যে সময়টা, এটা কিন্তু তিনটা ভাগে বিভক্ত। তে তিনটা ভাগে বিভক্ত সময়টা, যেমন প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই প্রেজেন্ট টেন্সকে কিন্তু আবার চারটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে, প্রত্যেকটা সময়কে বর্তমানের সময়, অতীতের সময়, ভবিষ্যতের সময়, এই প্রত্যেকটা সময়কে চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ বর্তমান, চলমান বর্তমান, তারপরে হচ্ছে পুরাগঠমান বর্তমান, আর একটা কাজ শুরু হয়ে এখনো চলতেছে। যাই হোক, আমরা ওইদিকে যাব না, আমরা হচ্ছে নর্মাল টেন্সে আলোচনা করব, কথা বলবো। আচ্ছা, এখন টেন্স সম্পর্কে আমি একটা সূত্র দিয়ে শুরু করি। আমি একটা সূত্র বানানোর চেষ্টা করছিলাম যাতে সবাই মনে রাখতে পারে। আমি হচ্ছে টেন্সকে শিখছিলাম হচ্ছে মতলব দিয়ে শিখছিলাম, বলতে আমি নিজেও শিখছিলাম এবং অনেককেই শিখাইছিলাম। মতলব অর্থাৎ মো, তো, লো, ব, মতলব। এই মতলব যে শব্দটা, এটা দিয়ে কিন্তু যে কেউ ইচ্ছা করলে টেন্স সে মনে রাখতে পারবে। কিভাবে? আমরা যেহেতু বাঙালি, আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা ক্রিয়ার শেষে যে অক্ষর থাকে, সেই অক্ষরকে কেন্দ্র করে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ যদি দেখাই, যে আমি বই পড়ব। তো এই যে দেখেন, এখানে আমার কাজ কোনটা? কাজ হচ্ছে পড়া। এই পড়াটাই হচ্ছে ক্রিয়া। এর শেষে কি আছে? একটা ব আছে। এই ব থাকলে আমি বুঝবো বা আমরা ধরে নিব যে এটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যতের কোনো কাজ। আমি বই পড়ব, আই উইল রিড এ বুক। অর্থাৎ আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমরা বাংলাকে চিন্তা করে ইংরেজি বলি, তখন আমাদের চিন্তা করতে হবে যে ক্রিয়ার শেষে যে অক্ষর থাকবে, সেই অক্ষরকে কেন্দ্রবিন্দু করে, সেই অক্ষরকে ধরে আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। ফর এক্সাম্পল, এই যে আমি যে মতলব শব্দটা বললাম, আপনাদের যাদের প্রয়োজন চাইলে খাতায় লিখে নিতে পারেন, মো, তো, ল, ব, মতলব। অথবা লিখে নিতে পারেন খাতায় লম্ব, ল, ম, ব। অর্থাৎ আমরা হচ্ছে খুবই শর্টকাটে টেন্সটা আগে ধরবো, যে কোনটা প্রেজেন্ট টেন্স, কী শব্দ থাকলে, কি অক্ষর থাকলে প্রেজেন্ট টেন্স হয়, কি অক্ষর থাকলে পাস্ট টেন্স হয়, কি অক্ষর থাকলে ফিউচার টেন্স হয়, এগুলো আমরা ধরার চেষ্টা করব। তাহলে এই যে ম, তো, লব বা লম্ব, তাহলে আমি লম্বর দিকে না যাই, আমি মতলবে আসি। অর্থাৎ ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষের যে অক্ষরটা বাংলা ভাষায়, সেটা যদি মো, তো, লো, ব, এই অক্ষরগুলোর মধ্যে পড়ে, তাহলে আপনি কিভাবে চিনবেন? অর্থাৎ মতলব দিয়েই আমরা বাংলায় টেন্সটাকে শিখে রাখতে পারি। মতলব দিয়ে আমরা টেন্সকে বাংলায় শিখে রাখতে পারি। যেমন আমার যদি ক্রিয়ার শেষে যদি মো, তো, ল থাকে, আমি আবার বলতেছি, ক্রিয়ার শেষে যদি মো, তো, ল থাকে, তাহলে এই বাক্যটা হবে অতীতকালের বা পাস্ট টেন্সের। কি বলছি? যে ক্রিয়ার শেষের অক্ষরটা যদি মো, তো, ল, এই তিনটা অক্ষর থাকে, তখন এই বাক্যটা হবে অতীতকালের। আর ক্রিয়ার শেষে যদি ব থাকে, তাহলে সেটা হবে ভবিষ্যৎকালের বাক্য। আর ক্রিয়ার শেষে যদি, অর্থাৎ ভার্বের শেষে যদি, আমাদের বাংলা ভাষায় ক্রিয়া, এই ক্রিয়ার শেষে যদি মো, তো, ল, ব এই চারটি অক্ষর না থাকে, তাহলে যত কথাবার্তা হবে, যত ভার্ব হবে, সবই হবে প্রেজেন্ট টেন্সের।
ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি কাজ করি, এখানে আমার বার বা ক্রিয়া হচ্ছে কাজ করা। এই কাজ করার শেষের অক্ষরটা কিন্তু আপনি দেখেন ম, তো, ল, ব, ওই 4টা অক্ষরের কোনো একটা অক্ষরে কিন্তু ওই কাজ করা শব্দের সাথে নাই। বা আমি যদি বলি খাই, এই যে খাই, খাওয়া, খাওয়ার সাথে দেখেন লাস্টের যে অক্ষর ম, তো, ল, ব, এই 4টা অক্ষর থেকে কিন্তু কোনোটাই নাই। যদি এই 4টা অক্ষর মতলব এই 4টা অক্ষর থেকে যদি ম, তো, ল থাকে তখন হবে পাস্ট টেন্স। ম, তো, ল না থেকে যদি শুধুমাত্র ব থাকে তাহলে হবে ফিউচার টেন্সে চিন্তা করতে হবে আমাকে। ওই বাংলা বাক্যটাকে ইংরেজিতে চিন্তা করার সময় ফিউচার টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার দিয়ে চিন্তা করতে হবে। আর যদি ম, তো, ল, ব এই 4টা অক্ষর থেকে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি এই 4টা অক্ষর থেকে কোনো অক্ষরই না থাকে তখন আমাকে অবশ্যই ধরে নিতে হবে এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। বুঝতে পারছেন? বুঝতে যদি কারো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে বলবেন, আমি বুঝাই দিব, আবার রিপিট করব। তাহলে আমরা কি বুঝলাম? একদম সহজ, একটিমাত্র শব্দ দিয়ে, একটিমাত্র বাংলা শব্দ দিয়ে আমাদের টেন্সকে কিন্তু মনে রাখা সম্ভব। কি বলছি সেটা আমি আবার রিপিট করি, যে ভার্বের শেষে ভার্ব কোনগুলো, যেমন ডু করা, ইট খাওয়া, গো যাওয়া, রাইট লিখা, সি দেখা, রিড পড়া। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমরা তো ইংলিশকে ইংলিশের মতো করে চিন্তা করতে পারি না। আমরা যখন কোনো কিছু ইংরেজিতে বলতে চাই তখন অ্যাট ফার্স্ট কিন্তু আমরা বাংলায় চিন্তা করি। তো এই কারণে আমি বলতেছি যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, যেমন আমি ভাত খাই, এখানে আমার বাংলা বাক্য কোনটা? আমি ভাত খাই। এখানে ক্রিয়া কোনটা? যেই জিনিসটা আমি করতেছি, কি করতেছি? আমি খাইতেছি। এই খাওয়াটা হচ্ছে ক্রিয়া। এই খাওয়ার শেষে যদি ম, তো, ল থাকে তাহলে হবে পাস্ট টেন্স। ম, তো, ল যদি না থাকে, শুধুমাত্র ব থাকে, তাহলে এটা হবে ফিউচার টেন্সের একটা বাক্য বা সেন্টেন্স। আর যদি ম, তো, ল, ব এই কোনোটাই না থাকে তখন এটা হবে প্রেজেন্ট টেন্সের একটা বাক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি এখন যারা দেখছেন অথবা পরে যারা দেখবেন, আশা করি আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। তরিক, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, আমার লাইভে আসার জন্য। শুরু করলাম অনেকদিন পর, দীর্ঘ অনেক বছর পর শুরু করলাম। হয়তো আগের মতো আর স্পিড নাই, কিন্তু ধীরে ধীরে হবে ইনশাল্লাহ, ধীরে ধীরে হবে, দেখা যাক। তো যারা যারা লাইভ ক্লাসগুলো প্রতিদিন দেখবেন তাদের কিন্তু উপকার হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সত্যিকার অতি উপকার হবে। এখন আমি হচ্ছে প্রেজেন্ট টেন্সটা নিয়ে একটা আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমানকাল। অর্থাৎ প্রত্যেকটা সময়ে আমরা কিন্তু 4 ভাবে কথা বলতে পারি। যেমন সাধারণ কথাবার্তা, এই সাধারণ বা জেনারেল, এটার আর একটা ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিটের অর্থ হচ্ছে অনির্দিষ্ট বা সাধারণ। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার, প্রত্যেকটা টেন্সই 4 প্রকার। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, যে বা যারা টেন্স পারবে, আবারও বলি, যে বা যারা সর্বপ্রথম টেন্স শেখার চেষ্টা করবে বা টেন্সটা পারবে, তারা অবশ্যই ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারবে অথবা লিখতেও পারবে। যে ভালো বলতে পারে সে ভালো লিখতেও পারে, এটা আমি বিশ্বাস করি। তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ে যদি আমি বলি, প্রেজেন্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমানকাল। যদি প্রশ্ন করা হয় প্রেজেন্ট টেন্স কাকে বলে, তো বর্তমানকালে যেই কাজগুলো হয় বা ঘটে বা চলমান বা হইতেছে, চলতেছে, এই সমস্ত কোনো কিছু বোঝায়, তাকে প্রেজেন্ট টেন্স বলে ওভারঅল। এখন এই প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা যদি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই জিনিসগুলো বুঝতে চাই, তাহলে আমাদের ওই যে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান আমরা জানি, টেন্স মানে কাল বা সময় আমরা জানি, কিন্তু এই যে মাঝখানে যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে, ওয়ার্ডের মিনিং জানতে হবে, বুঝতে হবে। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট বা সাধারণ, মানে সাধারণ কথাবার্তা, যেমন আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি বাজারে যাই, আমি কাজ করি ইত্যাদি যে কথাগুলো আমরা বলি সাধারণ কথাবার্তা, সেই সমস্ত কথাবার্তাগুলোকে বোঝানোর জন্য ইনডিফিনিট কথাটা বলা হয়েছে। এখন আমি যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ বর্তমানকালে আমি যে সাধারণ কথাবার্তা বলি ওটাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি পাস্ট ইনডিফিনিট বলি, তাহলে অতীতকালে যে সাধারণ কথাবার্তা আমরা বলি, যেমন আমি বাজারে গেছিলাম, আমি একটি বই পড়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি একটি কবিতা লিখেছিলাম, এই যে সাধারণ কথাবার্তাগুলো বলি, তখন এটা হয়ে যাবে সাধারণ অতীতকাল। ঠিক তেমনিভাবে আবার আমি যদি এই ইনডিফিনিটকে আইডেন্টিফাই করি, যদি আমি আবার বলি যে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ভবিষ্যতে আমরা যে সাধারণ কথাবার্তাগুলো বলি, বা ভবিষ্যতে আমি সাধারণভাবে যে কোনো কাজ করব। থ্যাংক ইউ শুভ জয়েন হওয়ার জন্যে। যেমন আমি যদি বলি আমি ভাত খাবো, আমি বাজারে যাব, আমি বই পড়বো, আমি ইংরেজি শিখবো, এই যে সাধারণ কথাবার্তাগুলো, তখন হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে টেন্সের বাংলা আমরা জানি কাল বা সময়, পাশাপাশি আমরা কি জানি, আমরা জানি ইনডিফিনিটের বাংলা হচ্ছে অনির্দিষ্ট বা সাধারণ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ বর্তমানে যে সাধারণ কথাবার্তা বলবো সেটাকে বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য বা সেন্টেন্স। আমরা অতীতে যে সাধারণ কথাবার্তা বলবো সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা ভবিষ্যতে যে সাধারণ কথাবার্তা বলবো বা কাজগুলো করব সেটাকে বলে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখি কেউ কি জয়েন দিচ্ছে। শুভ, তুমি কি জয়েন হবা? আচ্ছা, জয়েন হইতে চাইলে আমি ইনভাইট দিচ্ছি। কেউ কি রিকোয়েস্ট দিছে? না, রিকোয়েস্ট দেয়নি। ওকে, যাই হোক, এখন পরে আসি। দেখলাম, এখন পরে আসি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট গেল, পাস্ট ইনডিফিনিট গেল, ফিউচার ইনডিফিনিট গেল। এখন আবার আমরা দেখব কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ এই যে সময়ের যে তিনটা ধাপ, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, ওই তিনটা ধাপেই 2 নম্বর যে টেন্সটা সেটাই কিন্তু কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টের মানে আমি জানি বর্তমান, পাস্টের মানে আমি জানি অতীত, আর ফিউচারের মানে আমি জানি ভবিষ্যৎ। তাহলে আমাকে কন্টিনিউয়াস এর মানেটা বুঝতে হবে। কন্টিনিউয়াস মানে আমরা নর্মালি সবাই জানি, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তো আমার বর্তমানে একদম খুবই সিম্পলি ওয়েতে কিন্তু আমি বলতেছি, কারণ আমার এখানে কোনো হার্ডবোর্ড নাই। হার্ডবোর্ডের ব্যবস্থা আমি করবো, হোয়াইট বোর্ডের ব্যবস্থা আমি করবো খুব দ্রুতই, তখন ক্লাসগুলো আরো চমৎকার হবে। এখন শুধু বেসিক ধারণা দেওয়ার জন্য শুরু করছি ক্লাসগুলো, দেখলে উপকার হবে ইনশাল্লাহ। তো এখন আমরা যদি তাহলে প্রেজেন্টের বাংলা জানি, পাস্টের বাংলা জানি, ফিউচারের বাংলা জানি, তাহলে কন্টিনিউয়াস। এখন এই কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কিছু চলমান, অর্থাৎ একটা কাজ শুরু হয়েছে, চলতেছে, বা একদম রানিং কাজটা করতেছে। যেমন আমি যদি বলি যে আমি ইংরেজি ক্লাস নিচ্ছি ফেসবুকে, বা আমি পড়াচ্ছি, আই এম টিচিং, এটা কিন্তু এখন চলমান। এখন এই বর্তমানে যে কাজগুলো চলমান, যেমন আমি বই পড়তেছি, আমি গান গাইতেছি, মানে ঠিক এখন চলতেছে লাইভ, আমি বই পড়তেছি, আমি গান শুনতেছি, আমি মুভি দেখতেছি, হ্যাঁ, আমি হচ্ছে লিখতেছি, আমি শুনতেছি। তখন বর্তমানে যদি আমার এই ধরনের কথাবার্তা থাকে, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি ভাবে আমি যদি পাস্ট টেন্সে চলে যাই, যে আমি কাজটি করতেছিলাম,
আমি যাইতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি পড়তেছিলাম, অর্থাৎ অতীতকালে কাজটা চলমান ছিল, তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে শুভ, অসুবিধা নাই, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা যদি এখন আবার দেখি যে ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ তাহলে ফিউচার মানে কি? ভবিষ্যৎ। কন্টিনিউয়াস মানে চলমান, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে। ওই সমস্ত বাংলা বাক্য যদি বোঝাইতে যাই, তখন ওইটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং, আমি খাইতে থাকবো, আই উইল বি ইটিং ইটিং, আমি যাইতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়াইটিং। এখানে কিন্তু আমি কিন্তু আরো অনেক কিছু শিখাবো, হ্যাঁ, যে কিভাবে একটা সেন্টেন্সকে অনেক বড় করতে হয়, আস্তে 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 বড় করতে হয়। যেমন আমি যদি বলি আমি স্বপ্ন দেখতে থাকবো, আই উইল বি ড্রিমিং। আমি যদি বলি আমি অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়াইটিং। এখন আমি যদি বলি আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়াইটিং ফর ইউ। আমি যদি বলি, আবার আমি যদি বাংলা বাক্য বাড়ায় নিই, যে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং ফর ইউ ফর হোল লাইফ অর ফর এভার। এইভাবে কিন্তু আমরা চাইলে ছোট বাক্যকে টেনে 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 অনেক বড় করতে পারবো। তো এইগুলো আমি দেখাবো পর্যায়ক্রমে, এগুলো আমি দেখাবো, আলোচনা করব। তাহলে আমরা, রাসেল ধন্যবাদ দোস্ত, মিস ইউ, দেখার জন্য ধন্যবাদ। যাও, এখন তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট গেল, পাস্ট ইনডিফিনিট গেল, ফিউচার ইনডিফিনিট গেল, ঠিক তেমনি ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল, পাস্ট কন্টিনিউয়াস গেল, ফিউচার কন্টিনিউয়াস গেল। এখন আমরা পারফেক্ট টেন্সে আসবো। পারফেক্ট আমাদের, আমরা যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এগুলার এই পারফেক্টের বাংলা হচ্ছে যে একটা কাজ পুরোপুরি ঘটে গেছে। অর্থাৎ যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে পুরা গঠিত বর্তমান কাল, অর্থাৎ পুরো কাজটা ঘটে গেছে। মানে আমি কিন্তু গ্রামাটিক্যাল ওয়েতে যাচ্ছি না, গ্রামাটিক্যাল ওয়েতে আসি, কিন্তু আমি নর্মালি আলোচনা করতেছি। তারপর আমি যদি বলি যে পাস্ট পারফেক্ট টেন্স, তখন কি হবে? পুরা গঠিত অতীতকাল। আমি যদি বলি ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা গঠিত ভবিষ্যৎকাল। তার মানে পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে যে একটা কাজ পুরোপুরি ঘটে গেছে, 100% কমপ্লিট। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি কাজটি করেছি, মানে কি এই কাজটার মধ্যে আর কোনো কিছু ইনকমপ্লিট নাই, সম্পূর্ণই করে ফেলছি। আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, অর্থাৎ এই যে আমার খাওয়া রিলেটেড আর কোনো কাজই নেই, আমি পুরো কাজটাই করে ফেলছি। ঠিক আছে? আমি যদি বলি যে আমি লিখেছি, তার মানে লিখা রিলেটেড আমার আর কোনো কাজ বর্তমানে এখন আর নাই, আমার টোটালি লিখা কমপ্লিট। ফর এক্সাম্পল আমি যদি ইংরেজিতে বলার চেষ্টা করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি আমি খেয়েছি, তাহলে আমি কিন্তু গতকালকের ক্লাসে বলছিলাম যে আই এর পরে হ্যাভ বসে, অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হ্যাভ বসে, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে, আর হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে। আচ্ছা, এবং যখন একটা সেন্টেন্সে হ্যাভ হ্যাজ বসবে, তখন কিন্তু ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাঁ, যেমন ডু ডিড ডান, গো এন্ড গন, ইট এইট ইটেন, হ্যাঁ, ইত্যাদি। যাই হোক, আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি, তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ ইটেন রাইস। তো এগুলো আমরা পরে পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে শুধু আমি টেন্সটা বোঝানোর চেষ্টা করতেছি। অর্থাৎ বর্তমানে
কোনো কাজ যদি পুরোপুরি ঘটে যায় এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি খেয়েছি, আমি পড়েছি, মানে এগুলো কাজ শেষ, আর কোনো কিছু করার মতো এখানে নাই। ঠিক তেমনি ভাবে আমি যদি অতীতে বলতে চাই যে আমি কাজটি করেছিলাম, না সরি, আমরা যদি অতীতে বলতে চাই যে আমি ভাত খেয়েছিলাম, বা খাইয়াছিলাম, তাহলে আই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ অতীতকালে আমার ওই কাজটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, কোনো কিছু করার আর বাকি ছিল না। থ্যাংক ইউ সুরজিৎ ভাই কমেন্ট করার জন্য। আচ্ছা, তারপরে আমরা যদি আসি ফিউচার পারফেক্ট টেন্সে, যেমন ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু কি হবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, সে বই পড়ে থাকবে, হি উইল হ্যাভ রেড দ্য বুক, ইত্যাদি। আচ্ছা, অর্থাৎ আমরা কিন্তু সবচেয়ে বেশি কথা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে, ফিউচার কন্টিনিউয়াসে। আর এই যে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোতে আমরা খুব কম কথা বলবো। আচ্ছা, এখন আমি পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাই, অর্থাৎ পুরা গঠিত, পুরোপুরি কাজটা ঘটছে এবং চলতেছে, ঘটতেছে চলতেছে, এই সমস্ত বুঝাইলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, বেশ কয়েকটা উদাহরণ। যেমন আমরা যদি বলি যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, ফর এক্সাম্পল সকাল হতে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সকালে বৃষ্টি শুরু হয়ে এখনো কিন্তু চলমান। তাহলে পারফেক্ট মানে পুরা গঠমান, আর কন্টিনিউয়াস মানে চলমান, অর্থাৎ পুরা গঠমান, পুরা সরি, পারফেক্ট মানে পুরা গঠিত, আর কন্টিনিউয়াস মানে চলমান, অর্থাৎ পুরাটা ঘটছে এবং চলতেছে। এই জাতীয় বাংলা বাক্য বুঝাইতে আমরা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো ব্যবহার করি। বর্তমানে যদি এরকম কথা থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে যদি এরকম কথা থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি ভবিষ্যতে এরকম কথাবার্তা থাকে তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য দেখি, যেমন আমি যদি বলি আমি 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 সকাল থেকে বইটি পড়তেছি, আমি সকাল থেকে বইটি পড়তেছি, বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে, ইংরেজি বাক্য কি হবে, কেউ কি বলতে পারবেন? না। আচ্ছা ঠিক আছে, আমি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কথা বলবো তখন সাবজেক্ট বা কর্তা, তারপরে কি হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, এবং ভার্বের সাথে আইএনজি হবে। তারপরে যদি থেকে বা হতে বোঝায়, থেকে বোঝাইলে ফ্রম হবে, হতে বোঝাইলে সিন্স হবে, জন্য বোঝাইলে ফর হবে, জন্য বা ধরে, যাই হোক। সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা ইংলিশ কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে আমি বই পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। আমি বলতে পারি সে আমার জন্য 1 ঘন্টা যাবত অপেক্ষা করতেছে, সে আমার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছে, হি হ্যাজ বিন ওয়েটিং ফর মি ফর 2 hours, 3 hours, 5 hours from morning, ইত্যাদি। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বললাম। এখন আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্স
টেন্স নিয়ে কথা বলি, তাহলে কি হবে, সাবজেক্টের পরে হ্যাড বিন হবে এবং ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। হুম, যেমন সে সকাল থেকে কাজটি করতেছিল, হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। আবার এই পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আরো কিছু বাক্য আছে, যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ঠিক আছে, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, এই ধরনের কিছু কিন্তু বাক্য আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। আজকে আমরা জাস্ট একটা ওভারঅল আলোচনা করতেছি। তারপরে আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। যে আমি যদি বলি যে সে সকাল থেকে বই পড়তে থাকবে, হি উইল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফ্রম মর্নিং বা সিন্স মর্নিং, সে 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবে। আমরা বলি না যে সে আমার জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করতে থাকবে, তুমি আমার জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করতে থাকবে। অর্থাৎ একটা কাজ আগে শুরু হয়ে এখনো চলমান, একটা কাজ আগে শুরু হয়ে এখনো চলমান, এই জাতীয় যদি বর্তমানে বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি অতীতে বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি ভবিষ্যতে বোঝায় তাহলে ভবিষ্যতে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর অতীতে বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল টেন্স নিয়ে একটা ধারণা। আসলে আমি এত গভীরে ঢুকতে চাইনি, চাইছিলাম জাস্ট শুধুমাত্র টেন্সটা ধরায় দিব। তাহলে আবার আমি যদি সামারি করি, আমরা আসলে গ্রামারকে যদি গ্রামারের মতো করে চিন্তা করি তাহলে কিন্তু শিখতে পারবো না। আমাদেরকে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদেরকে বাংলার মতো করে চিন্তা করতে হবে। তাহলে ওভারঅল আমি ধারণা কি দিলাম, যে আমরা সবসময় খেয়াল করব, আমরা যখন ইংরেজিতে কথা বলার চেষ্টা করব তখন ওই যে ক্রিয়ার শেষে, ক্রিয়া কোনগুলো, ওই যে খাওয়া, যাওয়া, করা, পড়া, এই সমস্ত ক্রিয়ার শেষে যে অক্ষর আছে, সেই অক্ষরগুলো যদি ম, তো, ল থাকে, তাহলে ভাবব এই বাক্যটা পাস্ট টেন্সে আছে। যদি ব থাকে তাহলে ভাবব এই বাক্যটা ফিউচার টেন্সে আছে, আমাকে ফিউচার টেন্স দিয়ে কথা বলতে হবে। আর যদি দেখি ম, তো, ল, ব, এই 4টা অক্ষর থেকে কোনো একটা অক্ষরই নাই, তখন এটাকে আমার প্রেজেন্ট টেন্সে চিন্তা করতে হবে। এবং এই প্রেজেন্ট টেন্সে যদি সাধারণ কথাবার্তা হয় তাহলে কি হবে, বি ভার্ব হবে, ভার্বের সাথে এস বাই এস হবে, অথবা ভার্বের সাথে এস বাই এস হবে না, এই জাতীয় চিন্তা করতে হবে। যেমন আমি যদি বলি যে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, এটা কিন্তু একটা সাধারণ কথাবার্তা, এটাও কিন্তু একটা সাধারণ কথাবার্তা, বর্তমানের আলাপ। আবার আমি যদি বলি আমি বই পড়ি, তো এটাও কিন্তু একটা সাধারণ কথাবার্তা। আই রিড এ বুক, আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। এইগুলা চিন্তা করতে হবে। আবার যদি ম, তো, ল থাকে, যেমন সে বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু মার্কেট, ওই যে গিয়েছিল, আমি যদি বলি আমি বাজারে গিয়েছিলাম, ওই যে ম আছে, হ্যাঁ, সে কাজটি করতো, সে বাজারে যাইতো, হ্যাঁ, এই যে অতীত বোঝাচ্ছে। তারপর হচ্ছে আমরা যদি বলি যে আমি বাজারে যাব, আমি কাজটি করব, আমি বইটি পড়বো, এই যে ক্রিয়া, পড়া, যাওয়া, খাওয়া, এর সাথে ব আছে, এতে করে ধরে নিতে হবে আমার এটা ফিউচার টেন্স। আমাকে ফিউচার টেন্সে চিন্তা করতে হবে, ভবিষ্যতের বাক্য বানাইতে যে রুলস এবং রেগুলেশন গুলো আছে ওইগুলো দিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে এই সাধারণ কথাবার্তা বললাম। এখন আমরা হচ্ছে 10টা ভার্ব দেখব, 10টি ভার্ব বা ক্রিয়া দেখবো। প্রতিদিন 10টা করে ভার্ব আমরা শিখবো, যেগুলো আমাদের অনেক উপকারে দিবে। তো আমার কাছে মনে হয় যে ভার্ব গুলো এই বইটা থেকে শিখলে ভালো হবে। ঠিক আছে, এই বইটা থেকে শিখলে ভালো হবে। এই বইটা আশা করি
আপনারা সবাই ছিলেন অ্যাডভান্স গ্রামারটা। এই অ্যাডভান্স গ্রামারে পুরাতন যে অ্যাডভান্স গ্রামার, এই পুরাতন অ্যাডভান্স গ্রামারটা একসময় আমরা পড়ছি, আমাদের সময় আমরা পড়ছি। এইখানে অনেকগুলো বাদ দেওয়া আছে। কারো বাসায় যদি এই অ্যাডভান্স গ্রামার বইটা পুরাতনটা থাকে, তাহলে এখান থেকে আপনি দেখবেন যে একটা টপিক আছে কনজুগেশন অফ ভার্ব। ওই টপিকটা দেখে আপনারা কি করবেন, এখানে যে ভার্বগুলো আছে পর্যায়ক্রমে সবগুলো ভার্ব শেখার চেষ্টা করবেন প্রতিদিন 10টা করে। এখানে আমি আবার গুনে রাখছিলাম পুরাতন বইয়ে প্রায় কতগুলো ভার্ব আছে একটু বলে দেখে বলি। এগুলো একসময় সব মুখস্থ ছিল। 2053টা ওয়ার্ড আছে, অর্থাৎ 2053টা ভার্ব আছে। আপনারা যদি এই 2053টা ভার্ব শিখতে পারেন, তাহলে আপনার কাছে নিজের কাছে একটা কনফিডেন্স চলে আসবে যে আপনি অনেক ইংরেজি পারেন, বা অনেক শব্দ আপনার মজুদ আছে। আমরা আজকে যে এই ভার্বগুলো দেখবো, এখানে একটা সিরিয়াল আছে। আমরা জানি লিভ মানে বাস করা, কিন্তু আরেকটা ওয়ার্ড আছে যার বাংলা অর্থ হচ্ছে বাস করা, এবং সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাবাইড। অ্যাবাইড, এ বি আই ডি, অ্যাবাইড। অ্যাবাইড মানে কিন্তু বাস করা। এখানে আছে যে অ্যাবাইড বাস করা বা থাকা। আর আপনার ওয়ার্ড কেমনে শিখবেন, প্রত্যেকটা ওয়ার্ড 3বার বা 4বার করে বলবেন খুব দ্রুত। কিভাবে বলবেন আমি একবার দেখা দিই। ফর এক্সাম্পল, আমি এখন বইটা নিয়ে নিয়েছি আমার সামনে। যেমন অ্যাবাইড, থাকা বাস করা। ধরেন আমি একদম স্টুডেন্ট, সাপোজ আমি একজন স্টুডেন্ট, আমি এখন পড়তেছি। কিভাবে পড়বেন দেখেন, অ্যাবাইড থাকা বাস করা, অ্যাবাইড থাকা বাস করা, অ্যাবাইড থাকা বাস করা, অ্যাবাইড থাকা বাস করা, এইভাবে বলবেন। আবার আমি উল্টায় বলতে পারেন, আবার থাকা বাস করা অ্যাবাইড, থাকা বাস করা অ্যাবাইড, থাকা বাস করা অ্যাবাইড। আর যখন ইংরেজি আপনি পড়বেন, তখন অবশ্যই কিন্তু আপনি জুড়ে জুড়ে পড়বেন। তা আমি এক সময় খুব জুড়ে জুড়ে পড়তাম এবং অনেক দ্রুত পড়তাম। জুড়ে জুড়ে যখন পড়বেন ইংরেজি এবং একটু দ্রুত পড়বেন, তখন এই যে কোনো জিনিস, শুধু ইংরেজি না, যে কোনো জিনিস তাহলে আপনার মাথায় খুবই ক্যাচ করবে। যেমন তাহলে আমরা কেমনে পড়বো ওয়ার্ড বা ভোকাবুলারি কেমনে শিখবো, যেমন অ্যাবাইড, থাকা বাস করা, অ্যাবাইড থাকা বাস করা, অ্যাবাইড থাকা বাস করা, শেষ। একটা ওয়ার্ড 3 থেকে 4বার দ্রুত বলবো, আর 10টা ওয়ার্ড সিলেক্ট করব, করে 10টা ওয়ার্ডকে আবার 2 ভাগে ভাগ করব, 5টা 5টা। এই 5টার মধ্যে আবার 2টা ভাগ করব। প্রথমে 3টা শিখবো, পরে 2টা শিখবো, পরে একসাথে 5টাকে অ্যাডজাস্ট করব, পরে ওই 5টা শেষ, পরে আবার পরের 5টা চলে যাবে। চলে গিয়ে আবার ওই 5টাকে 2টা ভাগে ভাগ করব। প্রথম 3টা শিখবো বা 3টা বারবার পড়বো, পরে আর 2টা শিখবো, পরে আবার 5টাকে এক করব, তারপরে 10টাকে এক করব। এইভাবে কিন্তু আপনারা ভোকাবুলারি পড়বেন, তাহলে হচ্ছে অনেক মনে থাকবে এবং দ্রুত মুখস্থ হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন একটু পড়ি, ভাবলাম যে আমি লাইভে নাই, আমি নিজে নিজে পড়তেছি, তাহলে একটু দেখেন কেমনে পড়তে হয়। যেমন অ্যাভয়েড টাকা বাস করা, অ্যাভয়েড টাকা বাস করা, অ্যাভয়েড টাকা বাস করা, এরাইজ ওঠা, এরাইজ ওঠা, এরাইজ ওঠা, অ্যাওয়েক জাগিয়ে ওঠা, অ্যাওয়েক জাগিয়ে ওঠা, অ্যাওয়েক জাগিয়ে ওঠা বা জেগে ওঠা। বিয়ার বহন করা, প্রসব করা, বিয়ার বহন করা, প্রসব করা। বি হওয়া, এমিজার, বি হওয়া, এমিজার। এই এমিজারের পাঁচ ফর্ম কিন্তু ওয়াজ হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি, যেমন বিট প্রহার করা বা মারা, বিট প্রহার করা বা মারা, বিট প্রহার করা বা মারা। তারপর হচ্ছে বিকাম হওয়া, বিকাম হওয়া, বিকাম হওয়া, বিকাম হওয়া, বিকাম হওয়া, বিকাম হওয়া। বিফল ঘটা, বিফল ঘটা, বিফল ঘটা। বিগেট উৎপন্ন করা, বিগেট উৎপন্ন করা, বিগেট উৎপন্ন করা। এই যে এখানে কিন্তু 10টা। অর্থাৎ তাহলে কি কি আমরা বার বললাম আজকে? অ্যাবাইড, এ বি আই ডি, অ্যাবাইড থাকা বা বাস করা। অ্যারাইজ, এ আর আই এস ই, অ্যারাইজ, এ আর আই এস ই, অ্যারাইজ মানে কি ওটা, জেগে ওঠা বলতে পারো। তারপর হচ্ছে অ্যাওয়েক, জাগিয়ে ওঠা, জেগে ওঠা। অ্যাওয়েক, এ ডাব্লিউ এ কে, অ্যাওয়েক জেগে ওঠা। বি হওয়া, বি হওয়া। এমিজার, এমিজার মানে হওয়া, এম দিয়ে বোঝায় হই
ইজ দিয়ে বোঝায় হয়, আর আর দিয়ে বোঝায় হও। তারপর হচ্ছে বিয়ার, বহন করা, কোনো কিছু বহন করে নিয়ে যাওয়া। আবার বিয়ার মানে হচ্ছে প্রসব করা বা জন্ম দেওয়া। আর বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা। বিট, প্রহার করা বা মারা। আর বিকাম, হওয়া, বিকাম, হওয়া। আর বিফল হচ্ছে ঘটা, বিফল ঘটা, বিগেট, উৎপন্ন করা। আপনাদের কাজ হবে যে আপনি যে কোনো জায়গা থেকে প্রতিদিন 10টা করে ভার্ব শিখতে পারেন, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যেখান থেকে শিখবেন 10টা ভার্ব, ওই 10টা ভার্ব দিয়ে কমপক্ষে 10টা 20টা বাক্য বানানোর চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি ঢাকায় বাস করি, তাহলে আমরা কি বলি? আমরা বলি যে আই লিভ ইন ঢাকা। এখন আমরা যেহেতু আরেকটা ওয়ার্ড, নতুন ওয়ার্ড শিখতে পারছি যে অ্যাবাইড। অ্যাবাইড মানে বাস করা। তখন আমি বলতে পারি যে আই অ্যাবাইড ইন ঢাকা। আমি ঢাকায় বাস করি, তুমি ঢাকায় বাস করো, ইউ অ্যাবাইড ইন ঢাকা। আচ্ছা, এইভাবে হচ্ছে যে যতগুলো ভার্ব শিখবেন ততগুলো ভার্ব দিয়ে 2টা 3টা করে বাক্য বানানোর চেষ্টা করবেন। আর আশা করি এখন আমার এই ভিডিওটা যারা দেখছেন, জানি না কেমন হয়েছে, চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি আপনারা বাংলায় টেন্সটা ধরতে পারছেন। আপনারা আপনাদের বাসায় যদি স্কুল পড়ুয়া কেউ থাকে, তাহলে তাদেরকে ওইভাবে শেখানোর চেষ্টা করবেন। আপনি এইভাবে ধরবেন, বলো তো টেন্স তুমি বাংলায় কেমনে আইডেন্টিফাই করবা? হ্যাঁ, তখন অবশ্যই তারা বলতে পারবে না। তখন আপনি তাদেরকে বলবেন যে ধরো একটা শব্দ হচ্ছে মতলব, মতলব, মতলব। যদি ক্রিয়া বা ভার্ব, ভার্ব কি? যেমন খাওয়া, যাওয়া, পড়া, ঘুমানো, পৃথিবীর যত ধরনের ভার্ব আছে, ওই ভার্বের শেষে যদি কি থাকে, ম, ত, ল, এগুলো থাকে, তাহলে এটাকে তুমি ধরে নিবা অতীতকাল বা পাস্ট টেন্স। আর যদি ব থাকে, এই বর সাথে কিন্তু একার থাকতে পারে, আকার থাকতে পারে, একার আকার থাকতে পারে, ওকার থাকতে পারে। এটা কোনো ম্যাটার না। যেমন যাবো, যাবে, যাইবে, খাইবে, হ্যাঁ, পড়বো। যদি এরকম ব থাকে ক্রিয়ার শেষে, তাহলে এটা হবে ফিউচার টেন্স। আর যদি ম, তো, লব কোনোটাই না থাকে, ফর এক্সাম্পল আমি ভাত খাই, আমি গান গাই, আমি বই পড়ি, ওই যে খাওয়া, পড়া, গাওয়া, এই যে ক্রিয়াগুলো শেষে কিন্তু ম, তো, লব কোনো একটা অক্ষর নাই। এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। প্রথম দিকে কিন্তু ক্লাস অ্যাটেনশন সবার কম থাকবে, কারণ স্টেপ বাই স্টেপ আগানোর পরে কিন্তু মজা আসে। আমরা যদি ডিরেক্ট রুলসে চলে যাই, ম্যাজিক ম্যাজিক রুলস দেখাই, তাহলে কিন্তু অনেক মানুষ দেখবে, অনেক মানুষ ভালো বলবে, কমেন্ট করবে, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে হচ্ছে এটা আউটকামটা খুবই, হ্যাঁ, ভালো আসবে। থ্যাংক ইউ নাইম, কমেন্ট করার জন্য। আশা করি তুমি লাইভে যুক্ত হবা। এখান থেকে প্রতিদিনই রাতে যে কোনো একটা সময় 9টা থেকে 10টার মধ্যে লাইভে আসবো। আর কিছুদিনের মধ্যে একটা বোর্ড নিব, তখন একদম প্রফেশনাল স্টাইলে ইংরেজি শেখানোর চেষ্টা করব। নাইম কি আসতে চাও লাইভে? আচ্ছা, যাই হোক, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তারপর হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা গঠনমূলক বক্তব্য থাকে, কমেন্ট করে জানাবেন বা ইনবক্সে জানাইতে পারেন। আমি চেষ্টা করব এইভাবে শুরু করার জন্য, ভালোভাবে শুরু করার জন্য। আর হচ্ছে আমার সিলেটের এক বন্ধু ভাই, সে বলছিল যে ফনেটিক্স নিয়ে কথা বলার জন্য। আসলে ফনেটিক্স নিয়ে কথা বলবো এক সময়, সাধারণ কোর্সটাকে শেষ করি,
অনেক দূর সামনে আগায় যাই। ফোনেটিক্স নিয়ে কথা বলা যাবে, অসুবিধা নেই। আর ফোনেটিক্স জিনিসটা হচ্ছে যে শব্দের সঠিক উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন। এই শব্দের সঠিক উচ্চারণ শিখতে গেলে আইপি এর কিছু অ্যালফাবেট আছে, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশন, তাদের যে অ্যালফাবেট গুলো আছে তাদের মতো করে যদি আমরা উচ্চারণ গুলো করি তাহলে ঠিক হবে। ওইটা আলাদা সময় দেওয়া লাগবে, মোটামুটি 1-1.5 মাস সময় দিলে ওই ফোনেটিক্স বা প্রত্যেকটা ওয়ার্ডের শুদ্ধ উচ্চারণ অলমোস্ট 90% উপরে নিয়ে আসা সম্ভব। আর যারা অনেক বেশি শ্রমগাম দিবে তারা 100% নিয়ে আসতে পারবে। কোনো ব্যাপার না, পৃথিবীতে কোনো কিছুই কিন্তু কঠিন না, চেষ্টা করলে সবই সম্ভব। কৃষ্ণ ভাই, এই তো 9টা থেকে 10টার মধ্যে, প্রতিদিন 9টা থেকে 10টার মধ্যে আসার চেষ্টা করব। আশা করি যদি ফ্রি থাকেন উপস্থিত থাকবেন। ওকে, তাহলে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।